এতক্ষণ এই সুন্দর কারুশিল্প দেখে আশা করি সকলেই বুঝতে পেরে গেছেন আজকের গন্তব্যস্থল কোথায়। আজকে আমরা চলেছি পুরী ভুবনেশ্বর হাইওয়ে। পুরী থেকে আমরা বেরিয়ে পড়লাম চন্দনপুর হয়ে, সেখান থেকে আমরা চলে যাব রঘুরাজপুর। যে কারুশিল্পটা আমরা দেখছিলাম, দেখে নিশ্চয়ই বুঝেছেন এটি একটি পটচিত্র বা পটচিত্র গ্রাম হিসেবে বা হেরিটেজ ক্রাফট ভিলেজ হিসেবে যে পরিচিত, সেই গ্রামটির নাম হলো রঘুরাজপুর। ওড়িশার পুরী জেলার একটি ঐতিহ্যবাহী কারুশিল্পীদের এই গ্রাম রঘুরাজপুর, যা পটচিত্র শিল্পের আরেকটি ধরন, যাহা খ্রিস্টপূর্ব 5 সাল থেকে এই অঞ্চলে প্রচলিত। গ্রামটিতে প্রায় 120টির মতো ঘর এবং 2টি প্রধান রাস্তা এবং অনেক ধরনের গাছপালা, যেটা গ্রাম্য পরিবেশের প্রধান আকর্ষণ। সেটা নিয়েই এই ছোট্ট সুন্দর একটি গ্রাম রঘুরাজপুর। এছাড়া পটচিত্র শিল্পী তো রয়েছেন, তাদের বসবাস রয়েছে এখানে। দেখুন বাঁ হাতে সুন্দর, যখনই আমি গ্রামে প্রবেশ করলাম এই পটচিত্র চোখে পড়বেই, এবং সেটা দেখে শৈল্পিক যে ভাব তার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে অভূতপূর্ব। তো সেই আমার জন্য কিন্তু প্রথমবারই এই রঘুরাজপুরে আসা, এবং আমি তো অভিভূত হয়ে যাচ্ছিলাম। আমরা এসে পৌঁছলাম রঘুরাজপুর। এই হলো সামনে একটি মন্দির রয়েছে, যেটা যতদূর আমার ধারণা হলো, এবং সেখানেও সুন্দর পটচিত্র অঙ্কন করা রয়েছে। একজন আমাদের দিকে এগিয়ে আসে, নমস্কার জানিয়ে আমাদের সাথে কথা বলে। আমার মনে হয় আমি যে ট্রাভেল এজেন্ট দিয়ে এলাম গাড়ি করে, তারাই হয়তো কন্ট্যাক্ট করে রেখেছিল। আমার নিজেদেরই ইচ্ছে ছিল গ্রামটা দেখার, এবং এই পটচিত্র অঙ্কন সম্পর্কে খুব একটা ধারণা আমার নেই, সেই সম্পর্কেও একটু ডিটেলে আমি জানতে চাই। তো সেটাই আমি জানালাম। আলাদা করে চার্জ উনি কিছু নেননি। এই হলো, দেখতে দেখতে চোখে পড়ল গুরু মাগনিচরণ দাসের গুরুকুল, যিনি ওড়িশার ঐতিহ্যবাহী নৃত্য দ্বারা গঠিপুয়ার একজন ভারতীয় ঐতিহ্যবাহী নৃত্যশিল্পী। ইনিও পদ্মশ্রী প্রাপ্ত। আর এই হলো বাঁদিকের যে রাস্তা, যে ঘরগুলি রয়েছে, এখান থেকেই দেখলাম পটচিত্র অঙ্কন শিল্প শুরু হয়ে গেছে, এবং প্রত্যেকটা বাড়ির দেওয়াল কিন্তু দেয়াল চিত্র দিয়ে সজ্জিত। এই যে বাড়িটি চোখে পড়ল, যে ছেলেটি আমাদের সাথে ছিল তিনি বললেন যে সুন্দর এই নিচে পালকিতে বউ নিয়ে যাচ্ছে, তার একটি ঘটনা পটচিত্র অঙ্কন, এবং তার উপরে যে মহাভারতের গল্প যে অঙ্কন চিত্র রয়েছে পটচিত্র অঙ্কন, সেটি কিন্তু শতবর্ষ পুরনো, এবং রঙের উজ্জ্বলতা এতটুকু কমেনি আমার নিজের চোখে দেখে যেটা মনে হলো। এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু তারা তাদের নিজের শৈল্পিক একটা মনোভাব নিয়ে সাজিয়ে তুলেছেন। এরকমই যেতে যেতে একটি বাড়িতে চোখে পড়ল। শুধুমাত্র পটচিত্র অঙ্কন নয়, এখানে কাঠ, গোবর, কাগজের মণ্ড দিয়ে তৈরি পুতুল, মুখোশ, অনেক কিছু রয়েছে, এবং প্রত্যেকে নিজের নিজের শৈল্পিক কাজ নিয়ে কিন্তু রয়েছেন। আপনারা যে কোনো জায়গায় যে কোনো ঘরেই দেখতে পারেন, কথা বলতে পারেন, এবং কাজ সম্পর্কে জানতে আগ্রহী হলে সেটা দেখতেও পারেন। প্রত্যেকের আলাদা করে নেমপ্লেট দেওয়া হয়। সরকারি অনুদান হিসেবে কোভিডের সময় ওনারা কিছু আর্থিক সাহায্য পান, এবং সেখান থেকেই তাদের এই শিল্পী কাজ নিয়ে তারা অর্থনৈতিক উন্নতির জন্য সেটাকে নিয়ে ব্যবসা বা সেই দিকে নজর দেন, এবং প্রত্যেকটা বাড়ি সাজিয়ে তোলেন। যেতে যেতে বললেন এটি গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মভিটে বা জন্মস্থান। এই হলো, কেলুচরণ মহাপাত্র একজন কিংবদন্তি ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, যিনি ওড়িশি নৃত্যের প্রচারক এবং প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত। তাই রঘুরাজপুর গ্রামটি কিন্তু অনেক দিক থেকেই খুব বিখ্যাত, গুণীজনের জন্মস্থান রয়েছে। ইনি যেটা বললেন, এই ছেলেটি যে আমাদের নিয়ে যাচ্ছিল, তার বাড়ি এই ঘরে ঢুকতেই এরকম সুন্দর পটচিত্র অঙ্কন ছিল। তো দেখুন, কাজগুলো দেখে সত্যিই মুগ্ধ হওয়ার মতো। আর এই হলো এরকম সুপুরির ওপর সুন্দর কাজ করা, নারকেলের ওপর কাজ করা জগন্নাথের চিত্র রয়েছে। এখানে রয়েছে তসরের ওপর কাজ করা পেন্টিং। এছাড়া তো এই তাল পাতার ওপর যেরকম থাকে, বা পিপলি কাজ করা,
সেইগুলো তো আলাদা করে থাকে। এইটি যেমন তালপাতার ওপর এনগ্রাফটিং, পাম লিফ এনগ্রাফট যেটা বলা হয়, এনগ্রাভিং, মাফ করবেন। তো এরপরে পুরো কাজের বিবরণটা আপনি ওনাদের মুখ থেকেই শোনাবো, সেটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, সঙ্গে থাকুন। তো পট্টচিত্র একটা সংস্কৃত ভাষাରୁ ଆସିଛି, ମାନେ ପଟ୍ଟର ମିନ୍ସଟା କ୍ୟାନଭାସ୍ ଆଉ ଚିତ୍ରର ମିନ୍ଟା ପିକ୍ଚର। তো এই যে ক্যানভাসটা এটা আমার হাতে তৈরি ক্যানভাস, এই ম্যাটেরিয়ালটাকে আমি নিজে বানাই, তার ভিতরে যে কালারগুলো ইউজ হয় সবই ন্যাচুরাল স্টোনর কলর। তো এই পটটাকে আমি এটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে 3টা সুতি শাড়ি। তো লেডিস লোকମାନେ কিনে সুতি শাড়ি, সেটা পূরণ ହେଲା ପରେ ତାକୁ ଆମେ ଭଲସେ ସଫା କରୁ। তো সফা কলা পরে তার মাঝখানে যে তেঁতুল খায়, তেঁতুল বীজটাকে গুঁড়ো করে পুরো পাউডারটা আসে, এই পাউডারটাকে জলতে ফুটায়। তো ফুটিলা পরে একটা আঠা হয়ে যায়। আঠার সাহায্যে 3টা সুতি শাড়িকে জয়েন করে করে এগুলো রুদ্রতাপে 8 ঘন্টা শুকায়। তো 8 ঘন্টা রুদ্রতাপে শুকিলা পরে সেটা হার্ড সিডস বলে বনে যায়, ক্যানভাস বলে। যখন এই ক্যানভাসটা তৈরি হয়ে যায়, যেহেতু পুরো সুতো শাড়িগুলো তার উপরে প্রিন্টগুলো থাকে, এই প্রিন্টটাকে লিভার জন্য আমি একটা লাইমস্টোন ইউজ করি। এই লাইমস্টোনে কি করে জল আর তেঁতুল আঠা দিয়ে তুমি একটা লেয়ার ক্যানভাস উপরে ঘিসে, তো ঘিসলা পরে কি হয় না, একটা হোয়াইট লেয়ার এসে যায়, শাড়ির প্রিন্টটা লিভি যায়। ফির একবার তাকে পলিশ করে নেয়, আর একবার এই সিলভারটা পাথরে ঘিসে ঘিসে এগুলো পলিশ করে স্মুথ করে দিয়ে, তো কমপ্লিটলি তৈরি হলা পরে এই ম্যাটেরিয়ালটাকে বলে পট। তার উপরে চিত্র আঁকা যায়, তো তার নাম হয় পট্টচিত্র। আর পট্টচিত্র যতগুলো কলর আমি ইউজ করে সবই ন্যাচুরাল স্টোন কলর, যেমনি কি আমার প্রাইমারি কলর হচ্ছে 6টা কলর। সেই 6টা কলর কিনা যে সাদা কালার আমার মেন কলরটা আছে, এটা হচ্ছে শাখের গুঁড়ো, সামুদ্রিক শাক, শাকেকেও মানে গুঁড়ো করে পুরো এই পাউডারটা বারিক পুরো পাউডারটা আসলে তার মধ্যে হোয়াইট কালারটা হয়। আর ওটা হচ্ছে রেড সয়েল, গেরু মাটি জানি, গেরু মাটিতে এই গেরু কলর, এই কলরগুলো গেরু মাটিতেই হয়। এটা হচ্ছে গেরু মাটি, রেড সয়েল। আর একটা আছে হিঙ্গুল মাটিরও সিন্দুর, মানে হিঙ্গুল মাটি যে কুমকুমটা আমার লাগা যায় জগন্নাথ সিঙ্গার হয় না, তখন এটা লাল কলরটা মানে আঁকি মানে চক্ষুর চারিপাশে আছে না, এই কলরটা আর মধ্যে তৈরি হয়। এটা হচ্ছে সিঁদুর, এই সিঁদুরতেই রেড কালারটা হয়, তিকনা কালার। আর ওটা ইউনিক কালার হচ্ছে হেঙ্গুল মাটিরও সিঁদুর, হেঙ্গুল মাটির সিঁদুর। আর এটা হচ্ছে খন্ড নীল, মানে ইন্ডিগো স্টোন, খন্ড নীল পাথর, যাতে ব্লু কালারটা। আর সেইটা আছে আমার নীলগিরি পাহাড় আছে, যেখানে আমার সোনপুর বৌদ্ধ ডিস্ট্রিক্টে আছে না, ওই নয়াগড় ডিস্ট্রিক্টে একটা নীলগিরি পাহাড় আছে, যে পাহাড়টাই এই ব্লু কালারটা আছে। তো এটা গেল 4টা কালার। আরও 2টা কালার আমি বাড়িতে করে যে সুদ্দীপ দোলায় ভূষকালি আছে, এই ভূষকালির কালো কালারটা হয়, এই কালো কালারটা। আর ওটা হচ্ছে মানে হরিতাল পথর, যেটা কি মানে মিলে আমার খনি মানে হচ্ছে না মাইনিং এরিয়া, এইটাই মিলে হরিতাল পথর। তো এই 6টা কালারকে মিক্স করে করে আমি এমনি 25টা বানাই। আর ওই কালারের ফায়দাটা কিনা, এটা যত পূরণ হবে অত অত ব্রাইট লাগবে। মানে আর্টিফিশিয়াল কালারগুলো আপনার দেখবে 1-1.5 পেন্টিং এলে আপনার ফিকা পড়ে যায়, ধীরে ধীরে ডল হয়ে যাবে। কিন্তু এই স্টোন কালারগুলো এটা যত পূরণ হবে অত অত ব্রাইট লাগবে। সেই জন্য আমি সবই ন্যাচুরাল কালার ইউজ করে পুরো বানাতে, ন্যাচুরাল জিনিসগুলো ইউজ হয়েছে, সেই জন্য এটা থাকে এমনি। আর এই জিনিসটা এই যে পেন্টিংটা এটা বানাতে আমাকে যেমনি মানে 15 দিন 20 দিন লাগে, তো সেম সাইজের এমনি মানে কাজে নেই, সেম সাইজের এই একটা কাজ আছে, এটা বড় বড় ফিগার রাম অভিষেক আছে, এটা বানাতে কম সময় লাগে না, বড় বড় ফিগার হলে কম সময় লাগে, তার মধ্যে যত ডিটেলিং অত অত সময় লাগে। তো সেম জিনিসটা এই একটা কাজ, এই কাজটা দেখবে, এটা দেখুন, এটা 1.5 মাস লাগছিল। আবার দেখুন পুরো রামায়ণের কথাটা আছে, মানে মাঝখানে রাম অভিষেক হচ্ছে, পুরো অনন্ত সৈন্য স্টার্ট হয়ে পুরো রামায়ণের শুরুটা আছে। কি এটা দেখুন, সেম এটা 1.5 মাস লাগছিলাম, এটা দিতে 15 দিন লাগছে। এটা রাসলীলা আছে, কদম রাসলীলা, রাসলীলা। এই বড় বড় এমনি ফিগার হলে কম টাইম লাগে বানাতে, যত শুকো শুকো কাজে অত ডিটেলিংটা অধিক হয় না, তো ডিটেলিংটা অধিক হলে অধিক সময় যায়। এই পরিমাণে প্রাইস রেঞ্জ কি হয় এগুলো? প্রাইস দিদি কাজের নেই, মেনলি মানে যত দিন, এটা দেখুন যেমনি কি এটা বানাতে আমাকে 15 দিন সময় লাগে, তো এটা হচ্ছে 8500 টাকা। তো সেম সাইজের এই একটা কাজ দেখুন, এটা 2 মাস লাগছে দিদি বানাতে। আর ডিটেলিংটা দেখুন পুরো কৃষ্ণঙ্কর লাইফ স্টোরিটা, মানে মাঝখানে রাসলীলা, 2 পাশে দশমতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কল্কি, দশমতার। এখানে অনন্ত শয়ন, বসুদেব দেবকে ম্যারেজ, কংসকে জেল রাখলে, কৃষ্ণ ভগবান জন্ম নিয়েছে, বসুদেব লেগে গেছে, এখানে শেষ নয় দিকে আছে, এটি বিজুলিকে না কষ্ট মারছে, পুতনাসুর, তনাবধ, সকটাসুর, এখানে মাখন চুরি, কেশিব ঝুলন খেলছে, এখানে অর্ঘাসুর, বোকাসুর, গিরি গোবর্ধন, সব কৃষ্ণঙ্কর ছোট ছোট বাল্যলীলাগুলো আছে। এটা বানাতে 2 মাস দিদি সময় লাগে। আর প্রাইসটা আছে 18,500 টাকা, 15,000 আছে, 10,000, 4,000, 2,000 আছে,
মানে 50 টাকা থেকে শুরু। এখানে আমার গ্রামে দিদি 3টা ম্যাটেরিয়াল উপর পেন্টিং হয়। একটা হচ্ছে ম্যাটেরিয়াল পটচিত্র, যেটা আমার হ্যান্ডমেড জিনিসটা ক্যানভাসটা, আরেকটা হচ্ছে টসর সিল্ক কাপড়ের উপর হয়, আর একটা হচ্ছে পামলিপ তালপত্র, যেটা পুঁথিরও মতন। মানে যে টাইমটা কি পেন পেপার ছিল না, তখন এই পরিভাবে পুঁথিরও মতন লেখা ছিলাম না, পুঁথিগুলো এসবগুলো লেখা ছিলাম, এই পরিভাবে এটা আছে। এটা পুরো গণেশ পুরো লাইট তৈরিতে আছে। ওইটা এনগ্রেভিং করে বানাচ্ছে, মানে নিডিল দিয়ে কেটে পুরো কার্ভিং করে এটা বানাচ্ছে। আমি দেখি তালপত্র, এই তালপত্রের উপরে আমার যে দেখুন এমনি এনগ্রেভিং হয়ে গেছে নীল দিয়ে। এনগ্রেভিং হওয়ার পরে তার ভিতরে যে কাজলগুলো আমার দিয়ার কাজলটা যে সবদিকে আছে, এই ভূষকালি এই কলরটাকে কাজলটাকে তার উপরে মুছে দিই। তো যে এরিয়াটা এনগ্রেভিং হয়ে যাবে তার ভিতরে কালারগুলো ঢুকে যাবে, আর বাকি এরিয়াগুলো পুরো কাপড় দিয়ে মুছে দেবে, জল দিয়ে সাফা করে দেবে। পুরো কাপড়টা দিল কপড়াটা, এই জিনিসটা যেতলে যেটা এনগ্রাইভিং হয়ে গেছে তার ভিতরে কালারগুলো ঢুকে যাচ্ছে, আর বাকি এরিয়াগুলো মুছে দেবে পুরো। এমনি থাকবে, আপনার জল ডিটারজেন্ট যতগুলো ইউজ করবি কবি উঠবে না, এমনি পুরো থাকবে। কি প্রাইস এগুলো? এটা হচ্ছে 6500 টাকা। আর সেম জিনিসটা যদি ডিটেইলিং কম আছে, এটা দেখুন, এটা 2500 টাকা দিয়েছে। রাধাকৃষ্ণ ঝোলা খুলছে, এটা টসর সিল্ক কাপড়। হ্যাঁ, সিল্ক কাপড়, কিন্তু আমার যেটা ট্র্যাডিশনাল ম্যাটেরিয়াল সেটা হচ্ছে পটচিত্র, মানে যার জন্য গ্রামটা ফেমাস, আর যার জন্য পটচিত্রটা জগন্নাথ রজন বড়া ঠাকুর আর্টস নারায়ণ বারিকির পটচিত্র শিল্পী, ওনার তরফ থেকে এই শপে এসে ওনার থেকে আমি অনেক কিছু জানলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তুলে ধরলাম। আর শিল্প দেখতে দেখতে একটা কথা বারবার মনে হচ্ছিল, এটি কেবল শিল্প নয়, এটি একটি আধ্যাত্মিক অভিব্যক্তি, তাই নয় কি? লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ভিস্তা ভাইবসকে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। নমস্কার।